৩০০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টির কবলে থাইল্যান্ড, এক সপ্তাহে প্লাবিত দক্ষিণাঞ্চলের ১০ প্রদেশ, ৩৩ প্রাণহানি। হংকংয়ে আবাসিক কমপ্লেক্সের আগুন পুরোপুরি না নিভলেও নিয়ন্ত্রণে, নিহত বেড়ে ৫৫, নিখোঁজ অন্তত ২৭৯। কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার গুজব, সুস্থ আছেন দাবি আদিয়ালা কারা কর্তৃপক্ষের। হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের ২ সদস্যের ওপর গুলিবর্ষণ, আফগান নাগরিকের সন্ত্রাসী কাজ, মন্তব্য ট্রাম্পের। এবং এক জিম্মির মরদেহের বিনিময়ে ১৫ ফিলিস্তিনের মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল। ৩ দেশের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনা। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সাথে রয়েছে আমি ইসরা সুজানা। ৩০০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টির কবলে থাইল্যান্ড। গত এক সপ্তাহে দেশের দক্ষিণাঞ্চলের 10টি প্রদেশে এই বন্যা আঘাত হানে। ব্যাপক বৃষ্টিপাত থেকে সৃষ্ট এ বন্যায় এখন পর্যন্ত ৩৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। উদ্ধার ও ত্রাণ সহায়তায় নৌবাহিনীর জাহাজ ও হেলিকপ্টার মোতায়েন করেছে কর্তৃপক্ষ। মালয়েশিয়া সীমান্ত সংলগ্ন বাণিজ্যিক নগরী হাত ইয়াইয়ে ৩০০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যা একদিনে ৩৩৫ মিলিমিটার। শহরের অনেক রাস্তা, যানবাহন ও ঘরবাড়ি পানিতে ডুবে গেছে বলে জানিয়েছে স্থানীয়রা। বিরতিহীন বৃষ্টির প্রভাব পড়েছে প্রতিবেশী দেশগুলোতেও। ভিয়েতনামে গত এক সপ্তাহে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮-এ। মালয়েশিয়ায় ১৯,০০০-এর বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সের একাধিক বহুতল ভবনে ভয়াবহ আগুনের ঘটনায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ৫৫-তে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ২৭৯ জন। এছাড়া গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন আরও ৪৫ জন। আগুনের মাত্রা সবচেয়ে ভয়াবহ ক্যাটাগরি ৫ পর্যন্ত পৌঁছেছে। বর্তমানে আগুন সম্পূর্ণভাবে না নিভলেও নিয়ন্ত্রণে এসেছে। বিস্তারিত আব্দুল মালিকের রিপোর্টে। চীনের বাণিজ্যিক কেন্দ্র হংকংয়ের উত্তরাঞ্চলের তাইপো জেলার ওয়াংফুক কোর্ট কমপ্লেক্সে বুধবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই কমপ্লেক্সে মোট ৮টি ভবন রয়েছে। ভবনগুলোতে অ্যাপার্টমেন্ট প্রায় ২,০০০। এসব অ্যাপার্টমেন্টে ৪,৬০০-র বেশি বাসিন্দা বাস করেন। এই অগ্নিকাণ্ডে প্রথমে 3টি আবাসিক ভবনের বাঁশের মাচায় আগুন ধরে যায়। পরে তা কমপ্লেক্সের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। এই আগুনের মাত্রা সবচেয়ে ভয়াবহ লেভেল 5 ছুঁয়েছে। আগুন নেভাতে কাজ করছে দমকল বাহিনীর প্রায় ৮০০ সদস্য। আমি এটি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমার মনে হয় না হংকংয়ের এমন আগুনের অভিজ্ঞতা আছে। একের পর এক সব আগুনে পুড়ে গেছে। এটা সত্যিই মর্মান্তিক। আমি আশা করি সরকার স্পষ্ট ব্যাখ্যা দেবে এবং যথাযথ ব্যবস্থা নেবে, কারণ এটি কেবল একটি বা দুটি ইউনিটের কথা নয়, এতে প্রায় পুরো একটি আবাসিক এলাকা জড়িত। এদিকে আগুন নেভাতে গিয়ে ৩৭ বছর বয়সী হো হুয়াং হো নামে এক ফায়ার ফাইটারও নিহত হয়েছে। তাকে সাহসী বীর হিসাবে উল্লেখ করেছে অগ্নি নির্বাপক বিভাগ। পুলিশ জানিয়েছে, দায়িত্বে অবহেলার অভিযোগে এখন পর্যন্ত নির্মাণ প্রতিষ্ঠানের ৩ জনকে আটক করা হয়েছে। এছাড়া কমপ্লেক্সের নিরাপত্তা জাল, ক্যানভাস ও প্লাস্টিকের কভারগুলো সেফটি স্ট্যান্ডার্ড পূরণ করতে পারেনি বলেও জানিয়েছে পুলিশ। আব্দুল মালেক, আরটিভি। ইন্দোনেশিয়ার সুমাত্রায় ৬.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে দেশটির নানগ্রো আচেহ দারুসালাম প্রদেশ থেকে ৬৩ কিলোমিটার দূরে এ ভূকম্পন হয়। ভূকম্পটি মাটির মাত্র ১৪ কিলোমিটার গভীরে আঘাত এনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এ মাত্রা নিশ্চিত করেছে। তবে এ ভূমিকম্পে হতাহতের খবর পাওয়া যায়নি। তবে জিনিসপত্র পড়ে যাওয়া ও জানালা ভেঙে যাওয়ার মতো সাধারণ ক্ষয়ক্ষতি হয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানকে কারাগারে হত্যার গুজব ছড়িয়ে পড়েছে। এছাড়া তাকে গোপনে অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে বলেও দাবি করা হয়েছে পরিবারের পক্ষ থেকে, যদিও শুরু থেকেই এসব অভিযোগকে অস্বীকার করে আসছে পাকিস্তান। এবারে ঘটনায় নিজেদের অবস্থান জানালো আদিয়ালা কারা কর্তৃপক্ষ। ইমরান খানকে জেল থেকে অন্য কোথাও স্থানান্তর করা হয়নি বলে জানায় প্রশাসন। ইমরান খানকে হত্যার গুঞ্জন নিয়ে আরও জানাচ্ছেন ইমরুল হাসান।
বুধবারই সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুঞ্জন ওঠে। আর এই দাবি আরও শক্ত হয় যখন তার 3 বোন অভিযোগ করে বলেন তারা ভাইয়ের সঙ্গে কারাগারে সাক্ষাতের দাবি জানাতে গিয়ে পুলিশের হাতে নৃশংস মারধরের শিকার হয়েছেন। মূলত ইমরান খানের বোন নরিন খান, আলিমা খান ও উজমা খান অভিযোগ করেন রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বাইরে জড়ো হয়ে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছিলেন তারা। এ সময় তাদের ও পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই সমর্থকদের ওপর পুলিশ হামলা চালিয়েছে। এমন অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে যে ইমরান খান কারা হেফাজতে মারা গেছেন। এই খবর তার সমর্থকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে, যার প্রেক্ষিতে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো পাকিস্তান। আদিয়ালা কারাগার এলাকায় জড়ো হয়েছেন হাজার হাজার পিটিআই নেতাকর্মী। যদিও এই পরিস্থিতিতে ইমরান খানের মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে এক বিবৃতি দিয়েছে আদিয়ালা কারা কর্তৃপক্ষ। ইমরান খান সুস্থ আছেন এবং আদিয়ালা কারাগারে আছেন বলে জানিয়েছে তারা। আর পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন কারাগারে ইমরান খানকে সর্বোচ্চ সুবিধা দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন তিনি কারাগার থেকে যে সুবিধা পেতেন ইমরান খান এর চেয়েও বেশি পাচ্ছেন। 2022 সালে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এরপর তার বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন মামলা দেওয়া হয়। এছাড়া সেনাবাহিনী সদর দপ্তরে হামলা, রাষ্ট্রের গোপন নথি ফাঁসেরও অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। এরপর 2023 সালে তাকে গ্রেপ্তার করা হয়। একবার ছাড়া পেলেও পরবর্তীতে আবার গ্রেপ্তার করা হয়। এরপর 2023 সালের আগস্ট থেকে জেলেই আছেন তিনি। ইমরুল হাসান, RTV। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ন্যাশনাল গার্ডের 2 সদস্য গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তিনি আফগানিস্তান থেকে এসেছেন বলে হোমল্যান্ড সিকিউরিটির বরাত দিয়ে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ঘটনাটিকে সন্ত্রাসী কাজ বলে অভিহিত করেছেন তিনি। আর ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউসার এটাকে পরিকল্পিত গুলির ঘটনা বলে অভিহিত করেছেন। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের মাত্র 2 ব্লক দূরে গুলিবর্ষণের ঘটনা ঘটে বুধবার। স্থানীয় পুলিশ জানিয়েছে বুধবার বিকেলে একজন সন্দেহভাজন ব্যক্তি ওই ন্যাশনাল গার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। সঙ্গে সঙ্গে আশেপাশে থাকা ন্যাশনাল গার্ডের অন্য সদস্যরা ধাওয়া দিয়ে হামলাকারীকে আটক করেন। সামনেই যুক্তরাষ্ট্রের থ্যাঙ্কসগিভিং উৎসব। ঠিক তার আগের দিন এমন হামলায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ঘটনার পর সতর্কতার অংশ হিসেবে কিছু সময়ের জন্য হোয়াইট হাউস লকডাউন করে রাখা হয়। এমনকি শহরের প্রধান বিমানবন্দরগুলো সাময়িকভাবে ফ্লাইট চলাচল স্থগিত করেছিল। ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় অবস্থান করছিলেন। এ সময় কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন হামলাকারীকে এর জন্য চড়া মূল্য দিতে হবে। আর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এর জন্য বাইডেন প্রশাসনকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গুলি চালানোর ঘটনাটিকে সন্ত্রাসী কাজ বলে অভিহিত করে বলেছেন, আমি আজ রাতে জানতে পারি বিভিন্ন দিক থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ নিশ্চিত সন্দেহভাজন ব্যক্তি একজন বিদেশি। তিনি পৃথিবীর এক জঘন্য জায়গা আফগানিস্তান থেকে আমাদের দেশে এসেছিলেন। এরপর ট্রাম্প তার পূর্বসূরি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করে দাবি করেন সন্দেহভাজন ব্যক্তিকে বাইডেন প্রশাসন 2021 সালের সেপ্টেম্বরে উড়োজাহাজে করে এখানে নিয়ে এসেছিলেন। এদিকে বার্তা সংস্থা রয়টার্স বলছে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস বা USCIS জানিয়েছে এ ঘটনার পর আফগানিস্তানের নাগরিকদের সংশ্লিষ্ট সব অভিবাসন অনুরোধ প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া জো বাইডেন প্রেসিডেন্ট থাকাকালে যেসব আফগান নাগরিক যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন তাদের বিষয়টি আবার যাচাই বাছাই করার জন্য ডোনাল্ড ট্রাম্প আহ্বান জানানোর পর USCIS এ পদক্ষেপ নিল। এদিকে CNN-এর এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সংবাদ মাধ্যমটি জানিয়েছে ওই ব্যক্তি 2024 সালে যুক্তরাষ্ট্রের অ্যাসাইলাম আবেদন করেন এবং 2025 সালের এপ্রিলে ট্রাম্প প্রশাসনই তার সেই আবেদন মঞ্জুর করেছিল। স্থানীয় প্রশাসন জানিয়েছে FBI এখন ঘটনার তদন্তের নেতৃত্ব দিচ্ছে। ন্যাশনাল গার্ডের সদস্যদের উপর অত্যন্ত দুঃসাহসিক ও ভয়াবহ সহিংস হামলা চালানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দেন FBI এর পরিচালক কাশ প্যাটেল। আব্দুল মালেক, RTV। আরও এক ইসরায়েলি জিম্মির মরদেহের বিনিময়ে 15 ফিলিস্তিনের মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে বুধবার ওই মরদেহ বিনিময় হয়।
তবে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হামাস এখনও অন্তত 2 ইসরায়েলির মরদেহ ফেরত দেয়নি বলে অভিযোগ করেছে ইসরায়েল। 2 জিম্মির একজন ইসরায়েলি ও অন্যজন থাই নাগরিক। তবে হামাস বলেছে হামাস ওই 2 জিম্মির মরদেহ হস্তান্তরের বিষয়ে অঙ্গীকারবদ্ধ। ফিলিস্তিনি ভূখণ্ডে ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে মরদেহগুলো উদ্ধারে সময় লাগছে। এদিকে তুরস্ক, কাতার ও মিশরের মধ্যস্থতাকারীরা কায়রোতে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করছে। দ্বিতীয় ধাপে গাজায় সশস্ত্র আন্তর্জাতিক বাহিনী মোতায়েন এবং গাজা শাসন ও পুনর্গঠন তদারকির জন্য আলোচনা হয়েছে। দুর্নীতির অভিযোগে পেরুর সাবেক প্রেসিডেন্ট মার্তিন ভিজকারাকে 14 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। কয়েক বছর আগে গভর্নর থাকাকালে ঘুষ নেওয়ার অভিযোগে দোষী প্রমাণিত হওয়ায় বুধবার এ রায় দেওয়া হয়। এর ফলে দুর্নীতির অভিযোগে জড়িত পেরুর সাবেক নেতাদের দীর্ঘ তালিকায় আরও একটি নাম যুক্ত হলো। ভিজকারাকে আগামী 9 বছরের জন্য সরকারি কোনো পদে থাকার অযোগ্য ঘোষণা করা হয়েছে। গত অক্টোবরে শুরু হওয়া এই মামলার পুরো প্রক্রিয়াতেই ভিজকারা অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। 2018 সালে আগের প্রেসিডেন্ট পদত্যাগ করলে তিনি ক্ষমতায় আসেন। তবে দুর্নীতি তদন্তের মধ্যেই কংগ্রেস তাকে 2 বছর পর ক্ষমতাচ্যুত করে। আফ্রিকার দেশ গিনি বিসাউয়ের ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী। এর আগে প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালোকে গ্রেপ্তার করে তারা। বুধবার সেনাবাহিনীর কর্মকর্তাদের একটি দল দেশের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দেয়। টেলিভিশনে এক লিখিত বিবৃতিতে তারা নিজেদের উচ্চ সামরিক কমান্ড বলে পরিচয় দেয়। বলেছেন দেশে আইনশৃঙ্খলা ফেরানোর কাজ করবেন তারা। মূলত রোববার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হয়। নির্বাচনে প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালো এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী ফার্নান্দো দিয়াসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। বৃহস্পতিবার ফল ঘোষণার আগে উভয়ই নিজেদের জয়ী ঘোষণা করেন। এমন পরিস্থিতিতেই ক্ষমতা দখলই নিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের নির্বাচনী কর্মকাণ্ড বাতিল ঘোষণা করেন সামরিক কর্মকর্তারা। এছাড়া আকাশ, নৌ ও স্থল সহ সব সীমান্ত বন্ধ ও রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। অভিবাসন ইস্যুতে এবার কঠোর হওয়ার ঘোষণা দিল আয়ারল্যান্ড। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি এবং আশ্রয় প্রার্থীর সংখ্যা বাড়ায় অভিবাসন ও আশ্রয় নীতি কঠোরের ঘোষণা দিয়েছে দেশটি। নতুন নিয়মে চাকরিতে থাকা আশ্রয় প্রার্থীদের সাপ্তাহিক আয়ের 10 থেকে 40% আবাসন খরচ হিসেবে সরকারকে দিতে হবে। ইউভুক্ত নয় এমন দেশের আত্মীয় আনতে চাইলে বছরে কমপক্ষে 44,000 ইউরো আয়ের প্রমাণ দেখাতে হবে। এছাড়া নাগরিকত্ব পেতে অবস্থান করার সময় 3 থেকে 5 বছর করা হয়েছে। পাশাপাশি দীর্ঘদিন ভাতা নেওয়া হলে নাগরিকত্ব মিলবে না বলেও উল্লেখ রয়েছে অভিবাসন নীতিতে। গত বছর আয়ারল্যান্ডের জনসংখ্যা 1.6% বেড়েছে। এটি ইউরোপীয় ইউনিয়নের গড় বৃদ্ধির চেয়ে অনেক বেশি বলে জানিয়েছে দেশটির বিচারমন্ত্রী জিম ওয়াকালাহান। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। সবাইকে ধন্যবাদ।